দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের জাতীয় চিত্রশালার গ্যালারি 4-এ অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের লোকশিল্প প্রদর্শনী 2026। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টায় এই সময়ের প্রদর্শনী চলবে 30 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি গীতিকার, লেখক এবং উপস্থাপিকা অধরা জাহান। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি। আর এনটিভিতে এলে মনটা অন্যরকম হয়েছে। আজকেও বরাবরের মতো ভীষণ ভালো লাগছে। আর বিউটিফুল উপস্থাপিকা, মনটা অন্যরকম হয়ে গেছে। দুইজন উপস্থাপক একসাথে বসে কথা বলছে, ভালো লাগছে। সাধারণত উপস্থাপকদের একসাথে দেখা হয় না, খুব কম হয়। হ্যাঁ, এই ধরনের টক শো হলে তখন হয়তো দেখা হয় বা কথা হয়। তো সবকিছু মিলিয়ে আসলে এখন কোন বিষয়টা নিয়ে বেশি ব্যস্ত আছেন? যেহেতু গান লেখার মধ্যেই নিজেকে সবসময় আপনি নিবেদিত রেখেছেন, সেই জায়গাটা নিয়ে কি বেশি কাজ করা হচ্ছে এখন? এখন আমি গানে একটু সময়টা বেশি দিচ্ছি। আর সারা বছর তো উপস্থাপনা, লেখালেখির জায়গাটা, মানে বইয়ের কথা বলছি, উপন্যাস, কাব্যগ্রন্থ, আর সেটির পাশাপাশি এবছরটাতে আমি একটু গানের ফোকাসটা বেশি করছি। এবছর আমি গত 1 মাস আগে একটি ইন্টারভিউতে আমি ডিক্লেয়ার করেছিলাম যে এবছর আমি 100 গান করব। আচ্ছা। আমার লেখা 100 গান আমি শিল্পীর কণ্ঠে তুলে দেব। তো আলহামদুলিল্লাহ বলতে ভালো লাগছে, 35+ গান আমার হয়ে গেছে। মানে এই বছরের এই এত অল্প সময়ের মধ্যেই, মাত্র 4 মাস। আপনি যদি ধারাবাহিকভাবে কাজ করেন, কন্টিনিউয়াসলি কাজ করেন, সেই হিসেবে আমার আরো করবার কথা ছিল। তো 35টা গান 35 জন কণ্ঠশিল্পীর কণ্ঠে চলে গেছে। তো এটা আমার একটা ভিন্ন রকম ভালো লাগা। আর এই ভালো লাগার সাথে একটা সম্পূরক প্রশ্ন আপনি হয়তো আমাকে করবেন, আমি উত্তরটা আগে দিয়ে দিচ্ছি। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে 35টা গানের মধ্যে কতগুলো গান জনপ্রিয়তা, শ্রোতাপ্রিয়তা পেয়েছে। শ্রোতাপ্রিয়তার ব্যাপারটা একেবারে ভিন্ন রকম আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। আর আমি একজন গানের মানুষ হিসেবে, মানে আমার কোন গানটা অনেক জনপ্রিয় হবে এটাকে না ভেবে একটা ভালো গান কোন ভালো কণ্ঠে তুলে দিতে পারবো, আমার নেশাটা আসলেই সেই জায়গাটিতে থাকে। এই 35টি গানে যেসব শিল্পীরা গেয়েছেন, কয়েকজন উল্লেখযোগ্য, 35 জনের নাম তো বলা সম্ভব না অবভিয়াসলি, কয়েকজন উল্লেখযোগ্য শিল্পীর নাম যদি বলতেন আপনি। শ্রদ্ধেয় ফাতেমাতুজ জোহরা, আবিদা সুলতানা কালামনি, আলমরা মিনু আপা, আখি আলমগীর আপু। বাহ। এরপরে ছোটদের মধ্যে, জুনিয়রদের মধ্যে রয়েছে আমাদের অনন্যা আচার্য আছে, রায়া রয়েছে, তারপর সোহেল মেহেদী ভাই রয়েছেন, পিয়াল হাসান ভাই আছেন। এরকম অনেক অনেক খুব ভালো ভালো গুণী শিল্পীরা গিয়েছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটি, যে আমি কখনো আমার গানের সাথে আমি কম্প্রোমাইজ করি না। মানে থাকে না, অনেকে দেখবেন যে ব্যক্তিগত রিলেশন ভালো, আচ্ছা একটা গান গাইয়ে ফেলি, না, আমার গানটা যার কণ্ঠে গেলে প্রাণ পাবে আমি ঠিক সেই কণ্ঠগুলোকে সিলেক্ট করি। রাজু ভাই গেয়েছে, মুহিন ভাই গিয়েছেন, তো এরকম অনেক উল্লেখযোগ্য অনেক অনেক শিল্পীরা গিয়েছেন। এবং স্বরলিপি আপু, সবার নাম না বললে সবার নাম বলাই হয়ে যাচ্ছে, মানে বলতে ভালো লাগছে আসলে। তারা ভীষণ পছন্দের, আমার ভালোবাসার মানুষ তারা। আর সবগুলো গানের খুব আদরে যত্নে সুর সঙ্গীত আয়োজন করেছেন 3 জন ব্যক্তি। একজনের নাম না বললেই নয়, শ্রদ্ধেয় আলমরা মিনু আপা। আর আমাদের দুজনের দ্বৈতভাবে গত 5 বছর আগে থেকে কাজের যাত্রাটা শুরু হয়েছিল। আমি আপুকে বলেছিলাম যে আমাদের বাংলাদেশের নারী সুরকার, নারী কম্পোজারের কিন্তু খুবই অভাব। আমি যেহেতু লিখছি, তুমি সুরে বসে যাও। আর আলমরা মিনু আপুর তো গানের জার্নিটা দীর্ঘ একটা সময়, 35 বছরের কাছাকাছি তিনি গান করেন। তো আপু এত চমৎকার সুর করেছে প্রতিটি গানের। আপুর সুরে যে গানগুলো গেছে সেগুলো খুব সুন্দর। আর এর পাশাপাশি শ্রদ্ধেয় রাজেশ ঘোষ,
সুরকার, সঙ্গীত পরিচালক সুমন কল্যাণদা, ওনাদের সাথেও কাজ হচ্ছে। আর এখন পোস্টপন্ড আছে অনেকগুলো গান, এগুলো ধারাবাহিকভাবে আসছে। আমি 100 কমপ্লিট করবো এবছরের মধ্যে, এটা হচ্ছে আমার স্বপ্ন গানকে ঘিরে। এই যে আপনি বলছিলেন গানের সাথে কোনো রকম কোনো কম্প্রোমাইজ আমি করি না, তো গান লিখবার প্রক্রিয়াটা আপনার ক্ষেত্রে কেমন থাকে? কারণ কোনো কোনো গান আগে লেখা হয়, তারপর সেটাতে সুরারোপ করা হয়, আবার কোনো কোনো সুর থাকে সেই সুরটাকে সুরটাকে আশ্রয় করে গান লেখা হয়। আপনার ক্ষেত্রে কোন ধরনের? আমি যখন শুরু ছিল গান লেখাতে, আজ থেকে 12 বা 14 বছর আগে, তখন আমি সুরের উপর গান লিখতাম। আচ্ছা, আগে টিউন হতো তখন গান লিখতাম, বাট এখন আমার যে একদম নতুন যে গানগুলো হচ্ছে, এই প্রতিটি গানের মধ্যে আপনি একটা করে গল্প পাবেন। আগে গানটা লেখা হয়, তারপর গানের উপরে সুরটা করা হয়। মানে হয় কি যে গানে যদি গল্প না থাকে, আমি মনে করি গানের মানুষ হিসেবে যে একটি 8 লাইন বা 12 লাইনের গানে আপনি টোটাল একটা জীবনের গল্প আনতে পারবেন, সম্ভব সেটি। সময় করে কখনো আমার একটি দুটো গান শুনলে আপনার কমন পড়ে যাবে, যেখানে একটা টোটাল স্টোরি আছে। গান তো আসলে জীবনের গল্পই বলে। একদমই তাই। তো আমি চেষ্টা করি আগে একটা গল্পকে ভাবার জন্য, যে এই গল্পের উপর আমি গানটা আগে লিখবো। সেটা আমার জীবন হতে পারে, আমার সামনে যিনি বসে আছে সে হতে পারে। একটা স্টোরিকে আমি আগে অনেকদিন ভেবে সেটাকে ছন্দে ফেলে গান করি, এবং তারপরে হচ্ছে আমরা সুরে বসি। তো দেখা যায় যে গল্পের সাথে সামঞ্জস্যতা রেখে যখন একটি গান করি, সেই গানটা আলটিমেটলি ভালো গান হয়ে যায়। গান লিখবার সময় এটা কি আপনার মাথার মধ্যে কাজ করে কিনা যে এই গানটি কোন শিল্পীকে দিয়ে গাওয়াতে হবে, বা কোন শিল্পীর জন্য গানটি লিখছি, এটা কি আগে থেকে কাজ করে? এটা আমি আমার জীবনে প্রথম দিন থেকে মেনটেন করি। আচ্ছা, কারণ হচ্ছে যে আপনি যখন শিল্পীকে মাথায় রেখে একটি গানকে রচনা করবেন, তার গায়কিটা তখন মাথায় থাকে, তার গায়কি, তার পার্সোনালিটি, উনি কেমন করে গানটাকে অ্যাডপ্ট করেন, সবকিছু মিলিয়ে তখন আপনার পারফেকশনটা চলে আসবে। এটা আমি যখন একদমই ছোট ছিলাম, বিগিনার ছিলাম লেখালেখিতে, তখন থেকে আমি এটা মেনটেন করি। আর আজকে তো বড়বেলায় এসে তো অফকোর্স আমি প্রতিটি গান লিখবার আগে ভাবি যে গানটা কে গাইবে। তো সেই দিক থেকে আমার চাওয়ার থেকে অনেকাংশে আমার গানগুলো পাওয়াতে অনেক বেশি পেয়ে যাচ্ছি আমি, আসলে ভালো লাগার দিক থেকে বলতে পারি। আচ্ছা, এই যে বলছিলেন আপনি বিগিনার্স যখন ছিলাম তখন জার্নিটা একরকম ছিল, কিভাবে শুরু হলো আসলে গান লিখবার প্রতি আগ্রহ বা লেখালেখির প্রতি আগ্রহ? পরিবারে এমন কেউ ছিলেন যিনি লিখতেন, যাকে দেখে আপনি নিজে অনেক ইন্সপায়ার্ড হয়েছেন? আমার ফ্যামিলিতে কেউ লিখতেন এমন তো নয়, মানে ইন্ডাস্ট্রিটা পছন্দ করতেন, মানে সৃষ্টিশীল অঙ্গন লাইক করতেন এমন মানুষও নেই। আচ্ছা, সেখান থেকে আমি উঠে এসেছি। আমি একেবারে অজপাড়া গায়ের মেয়ে। আমি যেখানে ছিলাম, স্কুলে যখন যেতাম আমরা, বৃষ্টি যদি কোনো কারণে হতো, আমাকে দুটো ড্রেস নিয়ে বেরোতে হতো। মানে একটা রাফ ড্রেস পরে আমাকে স্কুলে গিয়ে তারপরে স্কুল ড্রেস পরতে হতো। সো আপনি ভেবে নেন যে আমি কোথা থেকে এসেছি। মানে আমার পরিবারেও কখনো এই ব্যাপারটা ছিল না। আর আমার যে চারপাশটা ছিল, মানে এত বৈরী ব্যাপার ছিল, ওখানে আসলে গান, নাচ, অভিনয়, আবৃত্তি, মানে সৃজনশীল কোনো চর্চাই ছিল না। কোথায় সেটা? নেত্রকোনাতে। আমার বাবার বাড়ি নেত্রকোনা, আমার নানা বাড়ি জামালপুর। আচ্ছা, সো আমি দুটো জায়গা মিলে বড় হয়েছি। আমার ফাদার যখন মারা যান তখন আমি নেত্রকোনাতে ছিলাম কিছুদিন, আর ম্যাক্সিমাম সময়টা আমরা নানু বাড়িতে বড় হয়েছে, জামালপুরে, বাবার চাকরির সুবাদে। তো আমার দুই দিক থেকেই, নানু বাড়ি বাবা বাড়ি দুদিক থেকেই মানে এই চর্চাটা ছিল না। কথা হচ্ছে এইটা, আপনার পড়বার প্রতি আগ্রহটা তাহলে কিভাবে তৈরি হলো? না পড়লে তো আসলে লেখালেখি করা যায় না। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়তাম, আমার পাশের বাসায় যখন টিভি ছাড়া হতো, আমি মানে দরজার পাশে গিয়ে, টিনের ঘর ছিল, টিনের এরকম কান দিয়ে গান শুনতাম, ছায়াছন্দ হতো তখন। ছায়াছন্দটা শুরু হবার আগে ছায়াছন্দ বলে একটা টান দেয়া একটা থিম সং ছিল। ওইটা শুনে শুনে আমার প্রথম স্বপ্ন জাগে আমি একদিন গান গাইবো। আমার প্রথম স্বপ্ন ছিল আমি শিল্পী হব। কাজী ফারুক বাবুল ভাইয়ের লেখা ছায়াছন্দ, আমি জানি না সেটা কার লেখা। তো ছায়াছন্দ ছিল আমার ফার্স্ট অনুষ্ঠান, যেটা দেখে আমার মনে হতো যে একদিন আমি উপস্থাপনা করবো, আমি এইভাবে কথা বলবো, আমি হাত নাড়াবো, আমি গেস্টের সাথে কথা বলবো। উপস্থাপনার জন্য আগ্রহটা সেই সময় তৈরি হয়েছিল? সেই সময় তৈরি, তখন আমি ক্লাস 6-এ পড়ি। আচ্ছা, এই সেভাবেই আসলে ভালো লাগা থেকে মানে মাকে খুব জোর করে ধরে বেঁধে ঢাকায় আনা, একরকম মানে ধরে বেঁধে আনা, ফ্যামিলি থেকে মাকে বিচ্যুত করা আর কি। কারণ ফ্যামিলি কারোই ঢাকামুখী হওয়ার ইন্টারেস্ট ছিল না, একমাত্র আমার ছিল। তো আমার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সবকিছু ঢাকা থেকে কমপ্লিট করা হয়েছে। আর আমার সাথে ছায়ার সাথী হয়ে আমার মা সেই 20 বছর আগে থেকে এখন অবধি রয়েছে। মায়ের জন্য আজকে বলা যেতে পারে আজকে যতটুকুন যা কিছু হয়েছি মার জন্য। ঢাকায় তো আসা হলো আপু, কিন্তু তো একটা সুযোগ পেতে হবে। সেই আমি নতুন করে 2004 শিশু শিল্পী হিসেবে ছিলাম আবৃত্তিতে।
আচ্ছা। বাদ পড়ে গেছে যদিও, কিন্তু আমার অংশগ্রহণটা আমি করেছিলাম 2004 সালে, তখন আমি নিজেও অনেক ছোট। ওটা ছিল আমার প্ল্যাটফর্ম প্রথম, এবং বিটিভির ফ্লোর ছিল আমার প্রথম টেলিভিশন ফ্লোর, বিটিভির ক্যামেরা ছিল আমার ফার্স্ট ক্যামেরা। সো ওখান থেকেই শুরুটা হয়েছিল, এবং যখন ওখান থেকে বাদ পড়লাম তখন একটা লম্বা গ্যাপ ছিল, কিন্তু ওই গ্যাপের মধ্যে আমার স্বপ্নটাকে কিন্তু আমি ঘুম পাড়াইনি। তখন কি লেখাপড়া চালিয়ে তখন পড়াশোনা হচ্ছে আমার, পাশাপাশি আমি বই পড়ছি, ছোট গল্প পড়ি, তখন ছোট ছোট কবিতা পড়ি, বাচ্চাদের ছড়া পড়ি, মানে আমি নিজেও বাচ্চা তখন। তো বই পড়তে পড়তে তখনও মনে হতো যে একদিন আমি লিখবো, আমার বই কেউ কিনে পড়বে, আচ্ছা, বই মেলায় যাবো। একমাত্র স্বপ্নই ছিল যে আমি লেখক হতে চাই, উপস্থাপক হতে চাই। মানে অনেকে দেখবেন যে বলে যে আমার ফাদার এই ছিলেন, মাদার এই ছিলেন, আমি জেনেটিক্যালি আসছি, বা অনেক রকমের ইন্সপায়ারেশনের গল্প বলে। আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, আমি এক বাক্যে বলবো যে আমার জীবনের একমাত্র পুঁজি ছিল শিল্পী হওয়ার স্বপ্ন, এর বাইরে আমার কিছু ছিল না। তারপর প্রথম কি লেখালেখি করা হয়েছিল? কবিতা, গান, গল্প? আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার স্কুলে যে অনুষ্ঠানগুলো হতো, প্রায় অনুষ্ঠান ক্লাস 8 থেকে এটা শুরু হয়েছে, বিদায় অনুষ্ঠান বা স্কুলের বিভিন্ন রকমের যে কালচারাল ইভেন্টস গুলো হতো, বিভিন্ন রকম ফাংশন হয়, কালচারাল অথবা অ্যানুয়াল ফাংশন গুলো, আমি আমার লেখা কবিতা লিখে লিখে আমি পড়তাম সেখানে। আচ্ছা, আবৃত্তি করতাম। এবং আমি দেখতাম যে আমার টিচার্স যারা আছেন সবাই অ্যাপ্রিশিয়েট করছেন, বলছে যে, যেমন আমার অনেক টিচাররা আমাকে ছোট রোকেয়া বলে ডাকতেন। আবার আমি যখন ইন্ডাস্ট্রিতে মোটামুটি একটা স্টাবলিশডের জায়গা চলে এসে আমার এখানকার অনেক কলিগসরাও আমাকে এই একই নামে ডাকতেন, বিকজ অফ আমার লেখাতে ভীষণ প্রতিবাদী একটা টোন থাকে। গানে হোক, কবিতায় হোক, সব জায়গার মধ্যে আমার একটা মানে রুদ্ধশ্বাস একটা ব্যাপার থাকে। আমি অনেক জিনিস শেকল ভেঙে বেরোনোর একটা বিষয় থাকে। তো সেই দিক থেকে আমার শিক্ষকরাও বলতেন ছোট রোকেয়া, আমার এখনকার কলিগস যারা আছে তারাও বলে ছোট রোকেয়া। তো হয়ে গেছে, অনেকের ভালোবাসা, স্নেহ, এগুলো আসলে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আপনার লেখা গান প্রথম কোন শিল্পীর কণ্ঠে গেছে? আমার লেখা গান প্রথম যিনি গিয়েছেন, আমার ভীষণ পছন্দের উজ্জ্বল দাস, সঙ্গীতার ব্যানার থেকে এসেছিল। সেটিও আমার জীবনে একটি, আমি বলবো, অনেক বড় প্রাপ্তি। সঙ্গীতার মতো একটা ব্যানার যখন আমার মতো ছোট একটা মানুষের কাজকে রিলিজ করে, সেটা নিঃসন্দেহে এটা কত সালের কথা? এটা আপু আমি এক্স্যাক্টলি সালটা বলতে পারছি না, তবে অফকোর্স সেটা প্রায় 15 বছরের কাছাকাছি। মানে আমি ছোট তখন, আমি স্কুল শেষ করছি তখন আমার কেমন লেগেছিল? এই অনুভূতি আপনাকে বলে বোঝানো যাবে না, এটা অবর্ণনীয়। কতবার শুনেছিলেন সেই গানটি আপনি? অনেকবার। তখন তো আমাদের ফেসবুকের ব্যাপারটা ছিল না, সিডিতে ছিল তখন, আবার ফোনের মধ্যে রিপিটেডলি শোনা, যেটা আমার লেখা গান অনেকবার শুনেছি সেটি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমি সবসময় যতটুকুন পেয়েছি তার থেকে হাজার গুণ বেশি আমি আল্লাহর কাছে শুকরিয়া করেছি। কারণ কি, আমি যেমনটা আপনাকে প্রথমেই বলছিলাম যে আমি এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, আমি এখনো শরীরে দাগ কাটলে বোধহয় মানে কাদামাটি বের হবে আমার। তো ওরকম একটি জায়গা থেকে যখন এরকম একটা পশ জায়গাতে এসে নিজের নামটাকে হাজার জনের মাঝখানে একটা জায়গা করে নেওয়া যায়, সেটি আল্লাহ পাকের দেওয়া অনেক বড় নিয়ামত। আর সেটাকে নিয়ে আমি খুব সন্তুষ্ট থাকি, আর যে কাজটা আমি করে সন্তুষ্টি লাভ করি, চেষ্টা করি পরবর্তী কাজটা আরো ভালো করবার। আচ্ছা, উপস্থাপনার সুযোগটা কিভাবে তৈরি হচ্ছিল, ছোট্ট করে যদি একটু শুনি। এটা আমার স্কুল থেকে। তখন তো করছিলেন, কিন্তু একেবারে টিভি স্ক্রিনে উপস্থাপনা করা? টিভি স্ক্রিনে আপু আমার নতুন কুড়ির পর থেকে শুরু হয়েছিল। নতুন কুড়িতে তখন তো আমি ছোট ছিলাম, তারপর ওটা শেষ করে যখন আমি আবার গ্রামে চলে যাই, তখন আমি আমাদের এলাকার যে কালচারাল অনুষ্ঠানগুলো হয় অল্প অল্প করে সেখানে আমি অ্যাটেন্ড করছিলাম। আর এরপর যখন ঢাকায় চলে আসি, ঢাকায় আসবার পরে আমি থিয়েটারে কাজ করি। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু থিয়েটারও, আমি প্রায় এক যুগের কাছাকাছি আমি থিয়েটারে ছিলাম। এবং ওই যে ইচ্ছা ছিল, আমি প্রাঙ্গণে মোড়ে ছিলাম, এরপরে ছিলাম থিয়েটার আর্ট ইউনিটে শেষ। আবার শুরুটা অ্যাক্টিং করা হচ্ছে, তার মানে করেছি কিছুদিন করা হয়েছে, স্ক্রিনেও করেছি, মঞ্চেও কাজ করার সুযোগ হয়েছে। ভবিষ্যতের চিন্তাটা আসলে কিভাবে করছেন? যেরকম একটা সময় ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে উপস্থাপক হতে চাই বা লেখক হতে চাই, এখন কি স্বপ্ন দেখেন? আমি একজন লেখক হিসেবে এস্টাবলিশড হতে চাই, আর উপস্থাপনাটাকে কখনো দূরে রেখে না। কারণ উপস্থাপনাটা আমি দীর্ঘ একটা সময় করেছি, এবং আপনাকে বলতে ভালো লাগছে যে আমি মাইক্রোফোনের জন্য জগৎ বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় মান্না দে থেকে শুরু করে আমাদের বাংলাদেশের আব্দুল জব্বার চাচা, সাবিনা আন্টি, শাহনাজ রহমতুল্লাহ আন্টি, ওনাদের মতো লেজেন্ডদের সাথে আমি কাজ করবার সুযোগ পেয়েছি। সো যে মাইক্রোফোনের জন্য আমি ওনাদেরকে পেয়েছি, সেটা আমি কখনো ছাড়তে চাই না। অবশ্যই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু। ভালো ভালো কাজের সাথে থাকলে নিজের মনটাও ভালো থাকে, সবসময় হাসি খুশি থাকুন, এমনটাই প্রত্যাশা করছি। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আর ভালো কাজের সাথে এনটিভি সবসময় ছিল, এনটিভির সাথে আমার পথ চলা প্রায় 18 বছর।
কাছাকাছি। সো এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে আমন্ত্রণ জানাবার জন্য। বিউটিফুল হোস্টকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।